আমি বাসায় যাওয়ার পর হঠাৎ খেয়াল করলাম আমার পেট থেকে একটা আওয়াজ আসছে। আমি স্পষ্ট শুনতে পারছিলাম আমাকে কেউ বলছে, মা সাবধানে। ঠিক এই মুহূর্তে আমি খেয়াল করলাম সামনে পানি পড়ে আছে আর আমার পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি বেশ অবাক হলাম এটা ভেবে যে তার মানে আমার পেটের বাচ্চাটা সব জানে কি হচ্ছে না হচ্ছে। একের পর এক দিন কাটতে লাগলো। চন্দ্রাবতীকে এবার কেন জানি না নিজের মেয়ের মতো মনে হতে লাগলো মাতৃত্বের সুখটা পেয়েছি। এই মাতৃত্বের সুখের জন্য কত কাল অপেক্ষা করেছি। সৃষ্টিকর্তা আজকে যেন আমার সব ইচ্ছা পূরণ করেছে। চন্দ্রাবতীর সাথে মাঝে মাঝে একা একা কথা বলতাম। মনে হতো সে আমার সব কথা বুঝতে পারছে, আমার কথার জবাব দিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমি আর অরণ্য সেটা ঠিক করে নিতাম। চন্দ্রাবতীকে এখন আমার নিজের মেয়েই মনে হয় চন্দ্রাবতী কোনো অসাধারণ মেয়ে না, চন্দ্রাবতী আমার মেয়ে। দিনের পর দিন কাটতে লাগলো আর চন্দ্রাবতীর প্রতি মায়া বাড়তে লাগলো। দেখতে দেখতে 7টা মাস কেটে গেল। হুট করে আমি আমার পেটে প্রবল ব্যথা অনুভব করতে লাগলাম। অরণ্য তখন অফিসে ছিল। আমি এখন কি করব বুঝতে পারছিলাম না। অরণ্যকে ফোন দিয়ে বললাম, অরণ্য আমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বাসায় আসো। অরণ্য বেশ চিন্তিত হয়ে জবাব দিয়ে বলল, তুমি ডাক্তার সাইমাকে কল দাও, আমি যত তাড়াতাড়ি পারছি আসতেছি। আমি অরণ্যের ফোনটা কেটে ডাক্তার সাইমাকে কল দিলাম। ডাক্তার সাইমাকে বললাম, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আপনি একটু আসুন। ডাক্তার সাইমা আমাকে বললেন, আমি আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ফোনটা কেটে ব্যথায় চিল্লাতে লাগলাম। চারদিকে খেয়াল করলাম প্রচণ্ড জ্বর হচ্ছে। অরণ্য আমাকে কল দিয়ে বলল, অদরা তুমি ঠিক আছো তো? আমি ব্যথায় অরণ্যের কথার জবাব যেন ঠিকমতো দিতে পারছিলাম না। শুধু বললাম, আমার কষ্ট হচ্ছে খুব, তুমি বাসায় আসো। অরণ্য বেশ চিন্তিত হয়ে আমাকে বলল, একটু ধৈর্য ধরো অদরা, চারদিকে খুব জ্বর হচ্ছে, বের হওয়ার মতো কোনো উপায় পাচ্ছি না, কি করব আমি বুঝতেছি না, তুমি চিন্তা করো না, আমি যেভাবে পারি আসতেছি। এই বলে অরণ্য ফোনটা কেটে দিল। আমি কি করব কিছুই যেন বুঝতে পারছি না। ডাক্তার সাইমাকে ফোন দিতে লাগলাম। কোনোভাবেই ওনার ফোনে কল ঢুকছিল না। প্রতিবারেই ওনার ফোন থেকে নট রিচেবল আওয়াজটা আসছে। আমি এবার বেশ হতাশ হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। ব্যথায় আমি কুকড়ে মুচড়ে যাচ্ছিলাম। ব্যথার চোটে আমি ফ্লোরে পড়ে এপাশ ওপাশ হতে লাগলাম। কোনোভাবে ব্যথা আমার কমছিল না। বাইরে খেয়াল করে দেখলাম চারপাশ অন্ধকার হয়ে গেছে। জ্বরে যেন গাছপালা সব উপড়ে যাচ্ছে। অরণ্য এবং ডাক্তার সাইমা কারো কাছে ফোন ঢুকছে না। এইবার নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো। ব্যথায় আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ব্যথা সহ্য করতে না পেরে আমি ঘরের সমস্ত জিনিস উলটপালট করতে লাগলাম। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে লাগলাম। এইবার আমার মনে হচ্ছে আমার পাশে কেউ বসে আছে, বুঝতে পারছি না কে বসে আছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেল। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম টের পাইনি। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম চারদিকে সব আলোকিত হয়ে গিয়েছে, জ্বরও কমে গিয়েছে আর আমার পেটের ব্যথাটাও কমে গিয়েছে। পেটে হাত দিয়ে দেখলাম পেটটা আর ফোলা নেই। তার মানে চন্দ্রাবতী জন্ম নিয়েছে। কিন্তু চন্দ্রাবতী কোথায়? কোথাও তো বাচ্চার কান্নার শব্দ পাচ্ছি না। বুকের ভিতরটা হু হু করতে লাগলো চন্দ্রাবতীকে দেখার জন্য। হুট করে মাথার কাছে কিছু একটা স্পর্শ অনুভব করতে লাগলাম। মাথার কাছে চোখ ফিরিয়ে যা দেখলাম তা দেখে মাথাটা যেন আরও ঘুরিয়ে গেল। এ তো সেই মোমের পুতুলটার মতো দেখতে, যে পুতুলটা আমি স্বপ্নে বারবার দেখেছি। আর সবচেয়ে বেশি অবাক হয়েছি এইটা দেখে যে একটা 7 মাসের সদ্য জন্ম নেওয়া নবজাতক বসে আছে। আমার মাথাটা আস্তে আস্তে ঘুরতে লাগলো। আবার কখন জ্ঞান হারালাম বুঝতে পারলাম না। দ্বিতীয়বার জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমার পাশে ডাক্তার সাইমা আর অরণ্য বসে আছে। আমি অরণ্য আর ডাক্তার সাইমাকে দেখে কিছুটা স্বস্তি পেলাম। মনে হলো মনের জোরটা আমার বেড়ে গিয়েছে। পাশে খেয়াল করে দেখলাম চন্দ্রাবতী শুয়ে আছে। মনটা বেশ প্রশান্ত হলো চন্দ্রাবতীকে এইভাবে দেখে। আমি অরণ্যকে কাছে পেয়ে অরণ্যের হাতটা ধরে বললাম, চন্দ্রাবতীকে আমি যখন প্রথম দেখেছিলাম তখন দেখেছিলাম চন্দ্রাবতী পাশে বসে আছে, এইরকম কেন হয়েছে অরণ্য? অরণ্য একটু শান্ত হয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, অদরা আমি জানি তুমি চন্দ্রাবতীকে নিজের মেয়ের মতো ভাবতে শুরু করেছ। বাস্তবতা যত কঠিনই হোক তোমাকে এটা মেনে নিতেই হবে যে চন্দ্রাবতী কোনো সাধারণ মেয়ে না, এটা একটা অতৃপ্ত আত্মা। আর চন্দ্রাবতীর এরকম বসে থাকাটা তো তোমাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে অদরা।
অদরা আপাতত 7 দিন এই বাসা থেকে আমরা কেউ বের হতে পারবো না। আমি কিছুটা অবাক হয়ে অরণ্যকে বললাম, বাসা থেকে বের হতে পারবো না কেন? কারণ প্রফেসর বিশ্বাস নিষেধ করেছে, এতে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু ডাক্তার সাইমা কোথায় থাকবে? ডাক্তার সাইমা বলল, আমাকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। পাশ থেকে অরণ্য বলে উঠল, ওনাকে পাশের রুমটায় থাকতে দিলেই হবে। আপাতত তুমি কিছু খেয়ে নাও, অনেকক্ষণ যাবৎ কিছু খাও না। আমি একটু স্বস্তি নিয়ে বললাম, কিন্তু চন্দ্রাবতী কি খাবে? অরণ্য হতাশ হয়ে বলল, রক্ত। অরণ্যের এইরকম জবাব শুনে আমি বেশ চমকে গেলাম, আর অরণ্যকে জিজ্ঞেস করলাম, রক্ত খাবে মানে? হ্যাঁ, চন্দ্রাবতী জন্ম নিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। ও কোনো সাধারণ মেয়ে না, এটা কেন ভুলে যাচ্ছ অদরা? ওকে ওর মতো থাকতে দাও। পাশ থেকে চন্দ্রাবতী জবাব দিয়ে বলল, আমাকে আমার মতো থাকতে দাও মা, আমাকে বিরক্ত করো না। সদ্য জন্ম নেওয়া বাচ্চার মুখে এমন জবাব শুনে আমি চমকে গেলাম। কিন্তু চমকে গেলেই বা কি, সত্যি তো এটাই, ও কোনো মানুষ না। কিন্তু এতদিন পেটে নিয়ে ওকে খুব ভালোবেসে ফেলেছি আমি। একটা মায়া ওর প্রতি আমার কাজ করে, কিন্তু বাস্তবতা এটাই, ও আমার মেয়ে না, ও একটা আত্মা। আমি উঠে কিছু খেয়ে নিলাম। একদিন পার করলাম, পরদিন খেয়াল করলাম চন্দ্রাবতী হাঁটছে, আর হেঁটে অরণ্যের কাছে এসে অরণ্যের দিকে তেড়ে আসছে। অরণ্যকে আঘাত করতে থাকলো। আমি চন্দ্রাবতীকে ধরলাম, সাথে সাথে চন্দ্রাবতী বেশ শান্ত হয়ে গেল। 7টা দিন আমাদের এই বাসার ভিতর পার করতে হবে। জানি না এই 7টা দিনে আর কি ঘটবে। আজকে সারা দিন আমি খেয়াল করলাম চন্দ্রাবতী বারবার অরণ্যের দিকে তেড়ে যাচ্ছিল। এর কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। সারাটা দিন এভাবে পার করলাম। রাত 3টায় খেয়াল করলাম ডাক্তার সাইমা দরজায় নক করছে। আমি আর অরণ্য তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। খেয়াল করলাম ডাক্তার সাইমা বেশ ভয় পেয়ে আমাদের বলছে, চন্দ্রাবতী। নামটা বলেই চুপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, চন্দ্রাবতী কি করেছে? ওই যে দেখো চন্দ্রাবতী। চন্দ্রাবতীকে দেখে মনে হচ্ছে 7 বছরের একটা বাচ্চা। ওর কাছে যেতে ওর চোখগুলি কেমন জানি ঝলসে যাচ্ছিল। ডাক্তার সাইমার কথাগুলো শুনে আমি আর অরণ্য চন্দ্রাবতীর কাছে গেলাম। গিয়ে দেখলাম চন্দ্রাবতী দোলনায় বসে দোল খাচ্ছে, আর ওকে দেখে 7 বছরের বাচ্চার মতো লাগছে। আর অরণ্যকে দেখেই অরণ্যের দিকে তেড়ে এসে হাতে কামড় দিয়ে বসলো। আমি চন্দ্রাবতীকে দৌড়ে সরিয়ে নিলাম। সাথে সাথে চন্দ্রাবতী আমার স্পর্শ পেয়ে শান্ত হয়ে গেল। একের পর এক কাহিনী, একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে 7টা দিন পার করলাম আমরা। 7টা দিনে শুধু একটাই খেয়াল করলাম, চন্দ্রাবতী অরণ্যকে বারবার আঘাত করতে চেয়েছে। আমি, অরণ্য আর ডাক্তার সাইমা এর কারণ বুঝতে পারছিলাম না। অপরদিকে 7 দিনের চন্দ্রাবতীকে এখন দেখলে মনে হয় সে এক 12 বছরের কন্যা। আমরা সময় নষ্ট না করেই প্রফেসর বিশ্বাসের কাছে গেলাম। গিয়ে দেখলাম প্রফেসর বিশ্বাস সেই আগের মতোই চেয়ারে বসে সিগারেট খাচ্ছে, আর আমাকে দেখে বলছে, আরে মিসেস অদরা, তা আপনার মেয়ে তো দেখে অনেক বড় হয়ে গিয়েছে। আমি কিছুটা বিরক্ত হয়ে জবাব দিলাম, হেয়ালি না করলে কি আপনার ভালো লাগে না? হুট করে পাশ থেকে চন্দ্রাবতী বলে উঠল, আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনাকেও আমি ছাড়ব না প্রফেসর বিশ্বাস। প্রফেসর বিশ্বাস হেসে বলল, আমি কেন তোমার কাজে বাধা দিব? আমি বরং তোমাকে সাহায্য করব, বোকা। খেয়াল করলাম চন্দ্রাবতী এবার বেশ খুশি। ঠিক এই মুহূর্তে প্রফেসর বিশ্বাস কি একটা যেন চন্দ্রাবতীর নাকে ধরল, আর চন্দ্রাবতী নিস্তেজ হয়ে পড়ে গেল। আমি তখন প্রফেসর বিশ্বাসকে 7 দিনে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। প্রফেসর বিশ্বাস এবার আমাদের বসিয়ে আগের মতো পাশের রুমটায় গেলেন, আর কিছুক্ষণ পর ফেরত আসলেন এবং বললেন,